কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় দুইটা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা। একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি। তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যি অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে। পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে।
আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালির তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না, কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে লালির গায়ে 3 বার হাত বোলাবে, লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এ কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে, আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি, চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে, পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো, লালি চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো! আমার তো মাথা ঘুরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। এরপর দেখুন সোনার চুল রূপার চুল। জাদুর সোনার ও রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তোমাদের রূপ আর ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি এসব সহ্য করব না। এমন কাজ করব যেন এই 3 মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে? না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে 3 বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন? আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা 3 মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল, তাই না, যে 3 মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে? সুন্দর, গুণবতী, রূপবতী মেয়ে বলে কথা।
তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা 3 বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে 3 রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া। আর ওরা দেখতে হুবহু 3 বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো। যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের 3 বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু 3টা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছো কি করে? তখন ওরা 3 বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো? আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের 3 রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদের কেউ বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করল। তারা মুখ ঢেকে রাখলো যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলে, কোথাও জায়গা পেলি না? এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে, বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো, আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি। তারপর ঘরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার 3 সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়ে বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, 3টে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস। তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও। বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে। কিন্তু তোমার 3 মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি 3 মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো,
তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালোকুঠুরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার 3 মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের 3 বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে, আর তোমাদের মাথার চুল নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখনই আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা। তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবুদ্ধি বুড়ি 3 বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে। অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনা রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকুঠুরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়। শত ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়। সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য। দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে, আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো, আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো। বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই। আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।